2011, 16 বা 21-এর মতো যে জোশটা, সেটা কিন্তু তৃণমূলের মানুষদের মধ্যে নেই। সে নাম না করে বলছে কে টপ নেতৃত্বকে কত টাকা দিয়েছে, ভাবতেও কেউ পারবে না কত টাকা দিয়েছে শুধু আরাবুলকে বসিয়ে দেওয়ার জন্য। তো তারা কামাই করার জন্যই তৃণমূল করে, তারা ক্ষমতায় থাকে এবং ক্ষমতার মধুভাণ্ড তুলে নেয়। ও কোনোদিনই দিয়ে দেবে না, সেটা আমি আগেও বলেছি, এবং ও মনে প্রাণে হিন্দু বিরোধী একটি মহিলা। স্যার, আপনি বললেন যে একটা হার স্বীকার করে নেওয়া পার্টি, এই হার স্বীকার করে নিয়েছে তৃণমূল, এটা আপনি ঠিক কী দেখে বলছেন? তাদের ভোটার লিস্ট, ওই যে তোমার ক্যান্ডিডেটের লিস্ট দেখো, ক্যান্ডিডেটের লিস্ট দেখলে দেখা যায় করাপশান এদের কাছে কোনো মানে মাথার মুকুট। কিন্তু করাপশান যে হয়েছে, করাপশানের জন্য যাদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পরেশ অধিকারী, তাকে কিন্তু তৃণমূল আবার নমিনেট করলো। পার্থ চট্টোপাধ্যায়কে নমিনেশন দিল না কেন বলো তো? মমতাময়ী জেনে গেছেন বা ছলনাময়ী যে পার্থ যা টাকা তুলেছিল অনেকটাই নিজের কাছে, বান্ধবীর কাছে রেখেছিল, পুরোটা মক্ষীরানীর কাছে পাঠায়নি। সেই মাপকাঠি অনুযায়ী এরা দিয়েছে। এইসব বিশাল বড় সাংবাদিক ছিল, কীভাবে সাংবাদিক হয়েছিল, কত কোটি টাকা পেত, এসব তো বেরিয়েছে। সে আবার কিছুদিন সেই টালির চালের মক্ষীরানীকেও গালাগাল করতো, এখন তার পা চেটে 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 ওই বেলেঘাটার ক্যান্ডিডেট হয়েছে। যে তুমি যদি একটা একটা করে অ্যানালিসিস করো না, তাহলেই বোঝা যাবে যে তৃণমূল অলরেডি একটি পরাজিত দল। সেটা তাদের যে এই ক্যান্ডিডেট চয়েস করা, তার মধ্যেই প্রস্ফুটিত হয়ে গেছে। উনি তো কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়েছেন, এবং উনি সরাসরি ভারতীয়ত্ব, ভারত বিরোধী শক্তি এবং যারা ভারতকে ভাঙতে চায় তার মদতদাতা এবং তাদের এজেন্ট হিসেবে কাজ করছেন। স্যার, বামেরা বিজেপি কিছুটা তালিকা প্রকাশ করেছে, তৃণমূল তাদের 3টে সিট বাদে সম্পূর্ণ তালিকা প্রকাশ করে দিয়েছে। কিন্তু এর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, শওকত মোল্লার যে কেন্দ্র ক্যানিং পূর্বের যে জায়গাটা, সেখানে রীতিমতো দলীয় কার্যালয় ভাঙচুর করা হচ্ছে শওকত মোল্লাকে সেই জায়গা থেকে, সেই বিধানসভা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে দলীয় কোন্দল তৃণমূলের মধ্যে, এটাই কি 26-এ একটা মেন ফ্যাক্টর হতে পারে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর? দেখো, তৃণমূলের তুমি এই সব মানে তাদের ওই ভোটের যে ক্যান্ডিডেটদের তালিকার কথা বললে, প্রথম থেকেই দেখো, তোমরা সাংবাদিকরা এটা ভালো বুঝতেও পারো, কেউ বুঝতে না চাইলে আলাদা কথা, কিন্তু এবারে লক্ষ্য করে দেখবে 2011, 16 বা 21-এর মতো যে জোশটা, সেটা কিন্তু তৃণমূলের মানুষদের মধ্যে নেই। একটা মোটামুটি হার স্বীকার করে নেওয়া দল। আর শওকত মোল্লার কথা বলছো, আমি তো এই কালকেই দেখছিলাম আরাবুল ইসলাম, সে তো দলত্যাগ করলো, এবং সে নাম না করে বলছে কে পার্টির টপ নেতৃত্ব বলতে তো আমরা পিসি ভাইপো লিমিটেড কোম্পানি বুঝি, টপ নেতৃত্বকে কত টাকা দিয়েছে, ভাবতেও কেউ পারবে না কত টাকা দিয়েছে শুধু আরাবুলকে বসিয়ে দেওয়ার জন্য। তো এই হচ্ছে এদের অবস্থা, এবং এই কোন্দল তো থাকবেই, কারণ তৃণমূল হচ্ছে আরেকটা, তাদের নাম হচ্ছে কামাই পার্টি। তো তারা কামাই করার জন্যই তৃণমূল করে, তারা ক্ষমতায় থাকে এবং ক্ষমতার মধুভাণ্ড তুলে নেয়। মমতা ব্যানার্জি তো জীবনে কখনো সত্যি কথা বলেনি। এই যে লাস্টে তোমার একটা ওই ডিএ সব আমি দিয়ে দিচ্ছি ও তো বলে, ওর পিতৃদত্ত সম্পত্তি তো নয় ডিএ, এবং ও কোনোদিনই ডিএ দেবে না, সেটা আমি আগেও বলেছি, কারণ ও পরিষ্কার কর্মচারী বিরোধী, বাঙালি বিরোধী এবং হিন্দু বিরোধী, ভারত বিরোধী শক্তিকে রিপ্রেজেন্ট করে, এবং ও মনে প্রাণে হিন্দু বিরোধী একটি মহিলা। ও কখনোই দেবে না এগুলো। তারপরে যথারীতি যখন বিজ্ঞপ্তি বেরোলো, তখন দেখা গেল পুরোটাই হোক্স, পুরোটাই ছলনা। মমতাময়ী তাকে বলা হতো যখন, তখনও আমরা বলতাম যে ওটা ভুল হচ্ছে, ছলনাময়ী। এবং তার গত 15 বছর ধরে আমরা প্রচুর ছলনা দেখেছি। এখন জানি না তার যে মেলোড্রামা, মাথা ভাঙে, হাত ভাঙে, পা ভাঙে, এখন কি ভাঙবে। হ্যাঁ, তবে এটা ঠিক যে 4 মে যখন রেজাল্ট বেরোবে,
তখন তার এবং তার দলের এবং তার পরিবারের কোমর ভেঙে যাবে, এটা গ্যারান্টেড। স্যার আপনি বললেন যে একটা হার স্বীকার করে নেওয়া পার্টি, এই হার স্বীকার করে নিয়েছে তৃণমূল, এটা আপনি ঠিক কী দেখে বলছেন? তাদের ভোটার লিস্ট, ওই যে তোমার ক্যান্ডিডেটের লিস্ট দেখো, ক্যান্ডিডেটের লিস্ট দেখলে দেখা যায় করাপশান এদের কাছে কোনো মানে মাথার মুকুট, কিন্তু করাপশান যে হয়েছে, করাপশানের জন্য যাদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পরেশ অধিকারী, তাকে কিন্তু তৃণমূল আবার নমিনেট করলো। করাপশানের জন্য জেল খেটে এসছে, বোধহয় জামিন টামিনে ছাড়া আছে, কি ওই তোমার বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে নমিনেশন দিল। পার্থ চট্টোপাধ্যায়কে নমিনেশন দিল না, কেন বলো তো? চোর তো এরা সবাই, কিন্তু নমিনেশনে এইটা কেন হলো? কারণ মমতাময়ী জেনে গেছেন বা ছলনাময়ী যে পার্থ যা টাকা তুলেছিল অনেকটাই নিজের কাছে, বান্ধবীর কাছে রেখেছিল, পুরোটা মক্ষী রানীর কাছে পাঠায়নি। কিন্তু ওই পরেশ বলো বা ওই বালু, তারা মক্ষী রানীর কাছে পুরোটা পাঠিয়েছিল। পরেশ হয়তো নিজের মেয়ের থেকে প্রাপ্য টাকাটাও মক্ষী রানীর কাছে পাঠিয়েছে। এত সততা যার, এদের সততার মাপকাঠিটা তো আলাদা। সমাজের নর্মালি মানুষের যে মাপকাঠি হয়, তৃণমূলের মাপকাঠিটা আলাদা। সেই মাপকাঠি অনুযায়ী এরা দিয়েছে। এদের এখানে দাঁড়ানোর লোক থাকে না। অনেক কথা বলেছিল এই বলিউডের কিছু লোকজন, তাদেরকে ও নাকি নমিনেট করবে। বলিউডের এক বলবো কি, বলিউড না তো টলিউডের লোকেদের করবে। আমার এই পাড়াতে একজন সেই জিন্স পরা এক মহিলা গান টান করে গেছে, তিনি আবার মমতার উন্নয়নের পাঁচালিও পাঠ করেছেন। এখন ওই আঙুর ফল টকের মতো বলছেন আর কি, যে আমি আমার কি বলে, তার ক্যারিয়ারটাই আসল। আরে যার ক্যারিয়ারটাই সাইকেলের ক্যারিয়ার হয়ে গেছে, হ্যাঁ, তার আবার ক্যারিয়ার। এরা যে কি বলে! আর এইসব তোমাদের সোশ্যাল মিডিয়া বলো বা পশ্চিমবঙ্গের সমাজ মাধ্যম বলো বা তোমার ইলেকট্রনিক মাধ্যম বলো, আর নাথিং। পশ্চিমবঙ্গের যে তৈরি করে দেওয়া, তোমার মিডিয়ার তৈরি করে দেওয়া বুদ্ধিজীবী, তারা তো 100% রিডাকশন সেলে বাজারে বিক্রি হয়। এই সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারাও 100% রিডাকশন সেলে বিক্রি হয়। কিন্তু সব গায়ক গায়িকা সমান নয়, সব বাঙালি গায়ক গায়িকা, তারা অনেকেই আছে যারা এর মধ্যে ইনভলভ থাকেন না। কাজেই এটার মানে পুরো তৃণমূলের এই লিস্টটা দেখে একটা আনইমাজিনেটিভ, ভাইপো কন্ট্রোলড, খানিকটা তথাকথিত মানে ব্লাড ইনসার্ট করার কথা বলা হয়েছে, ফ্রেশ ব্লাড, এগুলো নাথিং। সবচেয়ে বড় কথা হচ্ছে, গতবারে যেমন ধরো যে আগ বাড়িয়ে মমতা ব্যানার্জি সিংহীর গর্জনে ঝাঁপিয়ে পড়ল ওই তোমার কি বলে এই নন্দীগ্রামে, তারপরে শুভেন্দুবাবুর কাছে তীব্র কষাঘাতে যখন ভূপাতিত হলেন, এইবারে কোথার থেকে আর কোনো তৃণমূলের লোক ওখানে করে কমে খাওয়ার মতো পাওয়া গেল না। কোথার থেকে একজন বিজেপিতে যাওয়া কিছু মোটামুটি ইনসিগনিফিকেন্ট একজন লোককে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হলো। এরপরে দেখো তৃণমূল আবার কি রটায়। তারপরে দেখো বেলেঘাটায় নিয়ে এলো কাকে, 3.5 বছরের ওপর জেল খাটা ওই একটা কি লোক আছে না, ওটার নাম বলতে, ওই কোনো রকমে একটা মাধ্যমিক না হায়ার সেকেন্ডারি পাস করেছে। এইসব বিশাল বড় সাংবাদিক ছিল, কিভাবে সাংবাদিক হয়েছিল, কত কোটি টাকা পেত, এসব তো বেরিয়েছে। সে আবার কিছুদিন সেই টালির চালের মক্ষী রানীকেও গালাগাল করতো, এখন তার পা চেটে 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 ওই বেলেঘাটার ক্যান্ডিডেট হয়েছে। এদেরকে ক্যান্ডিডেট করার মানেই এটা প্রমাণ হচ্ছে কিন্তু তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এগুলো তোমাকে বলতে হবে। ওই যে সেই বহিরাগত বলা হলো ওই জাস্টিস গাঙ্গুলিকে, তার এগেনস্টে একটা ওই গুজরাটে কাজ করতে যাওয়া এক ভদ্রলোক যে রোজগার করে ফ্যামিলি চালায়, তার একটা ভোদাই মার্কা একটা ছেলে, যাকে আবার বিশেষ চ্যানেল খুব গর্ব করে তাকে দিয়ে খুব একটা মানে অনেক কিছু বলায়।
ওটা একটা কবিক খোরাক আর কি, তাকে ক্যান্ডিডেট করেছে আবার এখানে হারানোর জন্য। হ্যাঁ, তো এই যে তুমি যদি একটা একটা করে অ্যানালিসিস করো না, তাহলেই বোঝা যাবে যে তৃণমূল অলরেডি একটি পরাজিত দল, সেটা তাদের যে এই ক্যান্ডিডেট চয়েস করা তার মধ্যেই প্রস্ফুটিত হয়ে গেছে। কিন্তু স্যার আবার যদি আমরা 2021-এর নির্বাচনে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী ছিল, এইবারও তো ঠিক একইভাবে সেই প্রতিদ্বন্দ্বিতা আবার উঠে আসছে। কীভাবে দেখছেন এই যে দ্বন্দ্বটা? ডিফারেন্স আছে, ডিফারেন্সটা ভালো করে লক্ষ্য করে দেখো। ওটা নন্দীগ্রাম। সেবারে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ডেরায় মমতা ব্যানার্জি সিংহীর মতো লাফিয়ে পড়েছিল, কিন্তু এবারে মমতা ব্যানার্জির ডেরা ভবানীপুরে বাঘের বাচ্চা বাঘের মতো লাফিয়ে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এখনও অবধি মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজ এবং কিছু সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এই ব্যাপারে, তখন তার জবাব এই সবই প্রমাণ করে যে উনি এখন কোনো রকমে ছাগ শিশুর মতো লুকিয়ে পড়তে চান। এবং ওনার এখনও বিশ্বাস আছে যে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার ব্যাপারে উনি বরাবর যেভাবে হস্তক্ষেপ করে যেতেন, সেইভাবে কোনো রকমে জিতে 150-র ওপরে আসন পাস করাবেন। তো সেটা থাকতেই পারে ওনার, এবং নির্বাচন কমিশন সেটা বুঝে নেবে। কারণ মমতা ব্যানার্জি তো গত 3টে নির্বাচনে নির্বাচন হয়নি, এখানে নির্বাচন করানো হয়েছে। সেই বিভিন্ন স্টেজে নির্বাচনে যে জোচ্চুরি, ভয় দেখানো, খুন খরাবি এগুলো করা হয়েছে, সেগুলো এবারে আশা করা যাক, নির্বাচন কমিশন তো কথাই দিয়েছে যে সেগুলো হবে না। সেগুলো যদি না হয় তাহলে তো মানে মমতা ব্যানার্জির কোনো সম্ভাবনা নেই দলের জেতার। অন্যদিকে স্যার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই 2026-এর নির্বাচনে 226টির বেশি আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। উনি তো বলেছিলেন প্রধানমন্ত্রীকে কত মাসের মধ্যে কোমরে দড়ি বেঁধে হাতে দড়ি বেঁধে নিয়ে আসবেন। উনি তো বলেছিলেন দিল্লির সরকার যে 24 সালে তৈরি হলো সেটা 15 দিনও টিকবে না, তারপরে বললেন 6 মাসও টিকবে না। তো উনি কি বলেন, উনি তো মানে সরস্বতী মন্ত্র নিজের স্বরচিত মন্ত্র বলেন। উনি তো কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়েছেন। এরকম একটা মানে কি বলবো, মহিলার কথা নিয়ে তুমি কি বলো? উনি এক এক দিন এক এক বেলায় এক এক রকম কথা বলেন, ওনার দল বলো তাই। ওই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে বলতে হয়, সে তো কিছুদিন আমি দেখলাম, আমি জানি না সত্যি মিথ্যে, এই সমাজ মাধ্যমেই দেখলাম, ওনাকে বলেছিল আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হতে পারতাম, হইনি। তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হতে গেলে কি যোগ্যতা লাগে, সে বোধটাও তো এই লোকগুলোর নেই। মমতা ব্যানার্জির দলে আমি নাম করে বলতে চাই না, বহু উকিল আছে, বটতলার উকিলগুলো ওদের থেকে বেশি পয়সা পাবে যদি ওদের পেছনে এই মমতা ব্যানার্জি এবং তার সরকারের ব্যাকিং না থাকে। অন্যদিকে স্যার মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরএসএসের পেছনে পড়েছেন। তিনি বলছেন আর আমি পুরনো আরএসএসকে শ্রদ্ধা করি, নতুন আরএসএসকে আমি শ্রদ্ধা করি না। তার কাছে পুরনো আরএসএস মানে গান্ধীজির আগের আরএসএস, গান্ধীজি মারা যাওয়ার পর যে আরএসএস এসেছে তাকে তিনি শ্রদ্ধা করেন না। গান্ধীজির আগের আরএসএসকে তিনি কীভাবে দেখলেন স্যার? দেখো, তোমাকে তো বললাম উনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়েছেন। উনি রবীন্দ্রনাথকে স্বর্গ থেকে নামিয়ে এনে গান্ধীজির অনশন ভাঙিয়েছিলেন বেলেঘাটায় শরবত খাইয়ে। উনি অনেক কিছুই করেছেন। উনি 1914 সালে কী সব করেছেন বলে ওপেন স্টেটমেন্ট দিয়েছেন। তো তো বোধ টোধ নেই। উনি আকবরের সঙ্গে হয়তো আকবরের তোমার দরবারে নাচফাচ করতেন, সেটাও শুনতে হবে যে উনি কত বড় নর্তকী। কারণ ওনার কিন্তু চিত্রকলা থেকে ধরে সমস্ত রকম কলার বিষয়ে ওনার বাক্যবান দ্বারা আমরা জেনেছি উনি কত অভিজ্ঞ। একমাত্র নৃত্যকলাটা এখনও সেরকমভাবে আসেনি, যদিও আমরা ওই স্টেজে উনি যে নৃত্য করছেন আদিবাসী মহিলাদের সঙ্গে, পা দোলাচ্ছেন, হাত দোলাচ্ছেন, এগুলো দেখেছি। তো হয়তো উনি আকবরের ওই তোমার নৃত্য সভায় নৃত্য করতেন, সেই অভিজ্ঞতা থেকে বলেছেন। আর আরএসএস সম্পর্কে ওনার রাগ হওয়ার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বরাবরই
ভারতকে হিন্দু রাষ্ট্র, এবং হিন্দু বলতে আমাদের একটা সংজ্ঞা আছে ভারতীয়ত্বের, সেইটাকে আমরা মান্য করে চলি। এবং উনি সরাসরি ভারতীয়ত্ব, ভারত বিরোধী শক্তি এবং যারা ভারতকে ভাঙতে চায় তার মদতদাতা এবং তাদের এজেন্ট হিসেবে কাজ করছেন। সেই জন্যই আরএসএসের ওপরে উনি ক্ষিপ্ত হয়ে উঠেছেন। আর আগের আরএসএস সম্পর্কে উনি কি বললেন, সে তো পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তিনি এখন আরএসএস সম্পর্কে বলছেন হরিয়ানা থেকে লোক আনা হচ্ছে, বাইরের লোক আনে এখানে অশান্তি করার চেষ্টা। আসলে হরিয়ানাতে উনি তৃণমূলের কিছু ক্রিমিনালকে পাঠিয়েছেন। ওই ক্রিমিনালরা ওখান থেকে খবর দিচ্ছে যে হরিয়ানার থেকে আরএসএস লোক নিয়ে আসছে। উনি কোথার থেকে আনছেন? উনি বাংলাদেশ থেকে যে রোহিঙ্গাদের এনেছেন এবং বাংলাদেশের জেহাদিদের এনেছেন, সেগুলো তো কনফার্মড। আর উনি বলছেন হরিয়ানা থেকে। হরিয়ানা থেকে ওনার কানে কানে কে বলে গেল? আর উনি মুখ্যমন্ত্রী হিসেবে স্টেপ নেননি কেন? তাহলে উনি একটি অপদার্থ মুখ্যমন্ত্রী, অথবা ওদের থেকে টাকা খেয়ে উনি সেই সব ক্রিমিনালদের ঢুকিয়েছেন। সেই টাকাগুলো কোথায় আছে সেটা বলে দিন। উনি যা খুশি তাই একটা বললে তো চললো না। এইগুলো কিন্তু প্রমাণ করে যে মমতা ব্যানার্জি, তার তো দলটা মানে তো প্রাইভেট লিমিটেড কোম্পানি, মমতা ব্যানার্জি তার দল, হ্যাঁ, তিনি যে ডিফিটিস্ট, তার যে কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, কাজকর্ম সব জায়গায় হেরে যাওয়া একজন হেরো মহিলার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এইসব উল্টোপাল্টা কথাই তার প্রমাণ।